আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি চর্মরোগ। সুপ্রিয় দর্শক, চর্মরোগ বিষয়ে আজ আলোচনার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার নাগিনা সুলতানা উর্মি, সহযোগী অধ্যাপক, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার উর্মি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই ডাক্তার উর্মি আপনার কাছে জানতে চাইবো যে চর্মরোগ বা ত্বকের রোগ বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, সাধারণত ত্বক হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় একটা অঙ্গ, এটা আমরা সকলেই জানি। তো যখন কোনো রোগ বা কোনো প্রদাহ আমাদের ত্বকে অস্বস্তি সৃষ্টি করে তাকে আমরা চর্মরোগ বলি। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক রকমের চর্মরোগের ভুগি। তার মধ্যে কিছু আছে ছোঁয়াচে চর্মরোগ, যেমন স্ক্যাবিস, ফাঙ্গাল ইনফেকশন, কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, ইম্পেটিগো, বয়েল, সেলুলাইটিস। আর কিছু ত্বকের প্রদাহ যেমন ব্রণ, মেলাজমা, এই ধরনের ডিজিজও হয়ে থাকে। এগুলা হরমোনজনিত কারণে কিছু চর্মরোগ হয়ে থাকে। তো আমাদের দেশের পার্সপেক্টিভে আসলে কোন ধরনের চর্মরোগগুলো বেশি দেখা যাচ্ছে? যেহেতু আমাদের দেশের আবহাওয়াটা একটু বেশি গরম, তো আমাদের দেশে দেখা যায় কি বেশিরভাগই স্ক্যাবিস বা খোসপাসরা যেটা, আর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, দাউদ যেটা বলি, এই ধরনের রোগী আমরা খুব বেশি পেয়ে থাকি। বর্ষাকাল বলি, গরমকাল বলি, স্যাঁতস্যাঁতে আর্দ্র আবহাওয়ার কারণে এই রোগগুলো বেশি হয়ে থাকে। তাছাড়া যখন কোনো রোগী একটু অপরিচ্ছন্ন অবস্থায় থাকে বা তার এই ধরনের ছত্রাক ইনফেকশন বা স্ক্যাবিসের একই পরিবারের সদস্য থাকলে তাদের সবার হয়ে থাকে, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যে এই রোগগুলো বেশি দেখা যায়। জি, স্ক্যাবিস আমরা প্রায় সময় শুনে থাকি যে এটি খুব ঘন ঘন ইদানিং দেখা যাচ্ছে স্কুলগামী বাচ্চাদের, এবং শুধু স্কুলগামী বাচ্চা নয়, অনেক বড়দের মাঝেও এই রোগটি দেখা যাচ্ছে। এই স্ক্যাবিস সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, স্ক্যাবিস এটা আসলে একটা প্যারাসাইটিক ডিজিজ বা পরজীবী দিয়ে হয়। এটা সাধারণত খুবই ছোঁয়াচে রোগ। এটা সাধারণত দেখা যায় যেসব জায়গায় ঘনবসতিপূর্ণ, মানে যেমন হোস্টেল, তারপর আপনার মাদ্রাসা, মানে সবাই যে এক রুমে গাদাগাদি করে থাকে, অপরিচ্ছন্ন অবস্থায় থাকে, এসব জায়গাগুলোতে ইনফেস্টেশনটা একটু বেশি হয়। আর এটা এত ছোঁয়াচে, পরিবারের একজন হলে বাকি সদস্যদেরও এই রোগ দেখা যায়। মানে আস্তে আস্তে ধীরে ধীরে একজন থেকে একজন আসতেই থাকে। ওই জন্য এই স্ক্যাবিসের রোগীগুলোকে কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। রোগীরা যখন আমাদের কাছে আসে, তখন আমরা যখন ওদের কাছ থেকে এই জিজ্ঞেস করি যে আপনার পরিবারের অন্য সদস্যদের এই রোগ আছে কিনা, ওরা তখন বলে হ্যাঁ, সবারই একটু একটু চুলকাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ওদেরকে অ্যাডভাইস দিই যে পরিচ্ছন্ন থাকা, কাপড় চোপড় ধোয়া, আয়রন করা, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে স্ক্যাবিসের যে জীবাণুটা ওটা আমাদের কাপড়ও থেকে যায় 48 থেকে 72 ঘন্টা পরে। এবং যে পেশেন্ট যে কাপড়গুলো ইউজ করে, ওর চাদর সবগুলোই গরম পানিতে ধুয়ে আয়রন করতে হবে, সাথে কিছু ওষুধ সেটা আমরা লাগাতে দিই, কিছু খেতে দিই। যেহেতু চুলকায়, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে দিই। আর লাগানোর জন্য কয়েকটা ওষুধ আছে আমাদের দেশে তো পাওয়া যায়, পারমেথ্রিন। তারপর হচ্ছে আপনার ওরালি কিছু খেতে দিই যখন আর ইনফেকশন হলে তো সেকেন্ডারি যেহেতু ব্যাকটেরিয়া ইনফেকশন থাকে, তখন আমরা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দিই। জি, স্ক্যাবিসটা দেখা যাচ্ছে স্কুলগামী বাচ্চাদের ক্ষেত্রে অথবা মাদ্রাসাগামী বা যারা একসাথে হোস্টেলে থাকছে তাদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। এর পিছনে আসলে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে আসলে আমাদের দেশে যে মাদ্রাসা বা হোস্টেলগুলো, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হয়তো ওরা কাপড়গুলো ওভাবে মেনটেন করতেছে না, ঠিকমতো ধোয়া হচ্ছে না, বেডশিটটা পরিষ্কার থাকতেছে না, আয়রন করা হচ্ছে না, গাদাগাদি করে করে থাকতেছে একজন থেকে একজনের। একজন একটা স্ক্যাবিসের বাচ্চা যখন 8টা বাচ্চার সাথে মিশে ওর হয়ে যেতে পারে, হ্যাঁ, একই বিছনায় থাকতেছে। কারণ এই মাইটগুলো তো আমাদের কাপড় চোপড়ের মধ্যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকে। আসলে ঘন যে বসতি বা হচ্ছে খুব কাছাকাছি থাকলে স্ক্যাবিস ইনফেস্টেশন হওয়ার চান্সটা বেশি, যেহেতু এটা ছোঁয়াচে রোগ। জি, ধন্যবাদ। একজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার ওই যে পায়ের মধ্যে চুলকাইতে চুলকাইতে কালোর মতো হয়ে গেছে। আচ্ছা, আজকে 1.5 বছর যাবত, যে জি, মাঝে মধ্যে মলম দিলে ঠিক হয়, আবার হয় না। এখন আচ্ছা, অনেক কালো দাগ বেরিয়েছে। জি, সেক্ষেত্রে ডাক্তার ম্যাডাম এর কাছে জানতে চাচ্ছি কি জি। করা আপনার আপনার বয়সটি কত দয়া করে উল্লেখ করবেন? 52। 52। আচ্ছা, আপনি কি এই জন্য কোনো চিকিৎসক দেখিয়েছেন? এর আগে আমি পিজি হসপিটালে একবার দেখাইছিলাম। পরে ওরা মলম দিয়েছিল, মলম দেওয়ার পরে একটু কমছিল, পরে আর ঠিক হয় না। জি, আচ্ছা।
আপনার কি ডায়াবেটিস আছে? জি, ডায়াবেটিস আছে। আচ্ছা, আপনার প্রেশারও আছে, প্রেশার বা অন্য ডায়াবেটিস আছে। কোনো সমস্যা? হ্যাঁ, প্রেশারও আছে, ডায়াবেটিসও আছে। আচ্ছা, ম্যাডাম যুক্ত আছেন, আপনি কি কিছু জানতে চাইবেন? আচ্ছা, ধন্যবাদ। আপনার বয়সটা কত বললেন? 52। 52। 52। আচ্ছা, উনি যে রোগটার কথা বলছে এটা আসলে এক ধরনের অ্যালার্জি। আমরা এটাকে মেডিকেলের ভাষায় প্লুরাগো সিমপ্লেক্স বলি, যে চুলকাতে চুলকাতে ওই জায়গাটা কালো হয়ে যায়। এটা অনেক সময় যাদের শরীরে অ্যালার্জি থাকে বা বয়সের কারণে যখন আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, চুলকাতে চুলকাতে একটা কালো দাগ আসে, পিগমেন্টেশন হয়, এটাকে আমরা প্লুরাগো সিম, বা অনেক সময় মশার কামড় লাগলেও হয়, বা কোনো অ্যালার্জি জাতীয় খাবার খেলেও হইতে পারে। এখন আপনাকে দেখতে হবে যে কিসে থেকে হচ্ছে বেশি, ওই জিনিসটা ট্রিগারিং ফ্যাক্টর বলি আমরা। যেই কাজটা করার পর এটা বেশি হচ্ছে, খাওয়ার পর বা আপনার অ্যালার্জি জাতীয় খাওয়া বা কোনো মশার কামড় বা এইগুলোর পরে হলে তাহলে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আর হচ্ছে এইসব ক্ষেত্রে আমরা কিছু মলম লাগাতে দিই আর অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ লাগাতে। যেহেতু আমি আপনাকে এখন দেখতে পাচ্ছি না আপনার ওই প্রদাহ, সো একজন বিশেষজ্ঞের আন্ডারে থেকে চিকিৎসা করাটাই বেটার। তবে প্লুরাগো সিমপ্লেক্সে আমরা কিছু ওষুধ লাগাতে দিই আর খেতে দিই। জি, আর আপনি ময়শ্চারাইজারটা লাগাবেন সবসময়, যাতে স্কিন ড্রাই না হয়, তাহলে আপনার ইচিংটা একটু কমবে। জি, ধন্যবাদ। জি, যেহেতু স্ক্যাবিস নিয়ে বলে, আরো একটি কমন রোগ আমাদের সমাজে বা আমাদের রোগীদের মধ্যে একটু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশনটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে এটা বেশিরভাগ যে গ্রীষ্ম এবং বর্ষাকালে যে আর্দ্রতা এবং স্যাঁতস্যাঁতে ভাব, এটার জন্য বেশি হয়ে থাকে। আমাদের দেশে ফাঙ্গাল ইনফেকশন আমরা এখন প্রচুর পেশেন্ট পাচ্ছি। সাথে ডায়াবেটিস, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ওদের বেশি হয়, একটু অপরিচ্ছন্ন থাকলে হয়, সো ঘাম বেশি হলে, হ্যাঁ, ঘাম জমে জমে ওখান থেকে হইতে পারে। তো এই ফাঙ্গাল ইনফেকশনটা আসলে এটা ছোঁয়াচে কি, ডাইরেক্ট কন্ট্যাক্ট না হলে এটা ছোঁয়াচে না, কিন্তু যেমন বাচ্চা থেকে মার, হাজব্যান্ড থেকে ওয়াইফ, এভাবে সে এটা ছড়াতে পারে। তো ফাঙ্গাল ইনফেকশনের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বললাম ডায়াবেটিস, আপনার হচ্ছে কোনো ম্যালিগন্যান্সি, টিবি, বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ওদের বেশি হওয়ার চান্স আছে। তো ফাঙ্গাল ইনফেকশন হলে আসলে আমাদের সারা শরীরেই হতে পারে, সেটা মাথায়, ত্বকে, আপনার মুখে, হাতে, পায়ে, সব জায়গায় হতে পারে। তো এটা আমরা দেখেই ডায়াগনোসিস করি আর হচ্ছে পেশেন্টদেরকে কিছু ওরালি এবং টপিক্যালি কিছু ওষুধ লাগাতে দিই। ওরাল ওষুধ মানে মুখে খাবার ওষুধ? মুখে খাওয়ার ওষুধ দিই। আর হচ্ছে যদি প্রাথমিক পর্যায়ে থাকে একটা লিশন, তখন আমরা লাগাতে দিই টপিক্যালি। আর যদি দেখা যায় না একের অধিক লিশন এবং এটা ক্রনিক হয়ে পড়েছে, তাহলে অবশ্যই ওরালি খেতে দিবে। ইদানিংকালকার আমরা দেখতে পাচ্ছি পেশেন্টদেরকে ওরালি দিয়েও ওষুধ ঠিক মতো কাজ করছে না। তার কারণ হচ্ছে পেশেন্টরা আসলে, আমি 1 মাসে ওষুধ দিলাম, ওরা ডোজ কমপ্লিট না করে হয়তো একটু ভালো লাগছে, ওষুধটা বন্ধ করে দিয়েছে, দেখা যাচ্ছে 1 মাস পরে আবার নতুন করে শুরু হচ্ছে। এখানে হচ্ছে একটু ফলো আপে আসতে হবে, কোর্সটা কমপ্লিট করতে হবে। আর কিছু জিনিস খুব মেনে চলতে হবে, এটা হচ্ছে সোয়েটিং হলে, ঘাম হলে কাপড় বদলিয়ে ফেলা, একটু গায়ে পানি ঢালা, একটু ঢিলাঢালা কাপড় পরা, এসব একটু মেনে চলতে হবে। জি, ধন্যবাদ। জি, আরো একজন দর্শক সম্ভবত আমাদের সাথে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার নাম জুয়েল, গ্রাম পালপাড়া। বয়স? আমার বয়স হলো 24। জি, সমস্যা? আমার মুখের ব্রণ মেজদা, এর জন্য কি করা যায়, এর জন্য জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি কি এই জন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছিলেন এই ব্রণের জন্য? রাজশাহী মেডিকেলে দেখিয়েছিলাম, কিন্তু ভালো হয়নি। আচ্ছা, যে এটা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে? 2 বছর। 2 বছর, আচ্ছা। জি, আপনি কিছু জানতে চাইবেন? আচ্ছা, ওনার বয়স কত বললেন? বয়স 24 বছর। 24। ব্রণ কত বছর ধরে, কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে? প্রায় অনেক দিন ধরেই। 2 বছর। আচ্ছা, কি ওষুধ নিয়েছেন এটার জন্য আপনি? জি, কোনো ঔষধ বা কোনো কিছু ব্যবহার করেছিলেন? এর মধ্যে কিছু করছে না। আচ্ছা, ওনার কি, আপনার কি হরমোনের কোনো সমস্যা আছে? থাইরয়েড? ঘাটটার টানে ধরে, পিঠের ভিতরটা টানে ধরে। আপনার থাইরয়েডের কোনো হরমোনাল কোনো সমস্যা নেই সম্ভবত। আচ্ছা, জি, আপনি যুক্ত থাকুন, জি, পরামর্শ শুনুন। এই যে ব্রণের সমস্যা, যাদের তৈলাক্ত ত্বক, ওদেরই কিন্তু ব্রণের সমস্যা হয়। এখানে ওই যে মৃতকোষ, অতিরিক্ত তৈলগ্রন্থি থেকে তেল সিক্রেশন, এবং হচ্ছে ওই একটা প্রোপিওনিওব্যাকটেরিয়াম একই নামে একটা ব্যাকটেরিয়া, এগুলোর প্রদাহ মিলে আমাদের ব্রণ হয়। তো ব্রণের অনেক কারণ আছে, জেনেটিক্যালি হইতে পারে, বয়সন্ধি গেলে আমাদের অ্যান্ড্রোজেন হরমোনে অতিরিক্ত ক্ষরণের কারণে হচ্ছে ব্রণ হতে পারে। তো ব্রণের চিকিৎসা হচ্ছে আপনার, আমরা স্টেজ অনুযায়ী ব্রণের চিকিৎসা করি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। পেশেন্টের সিমটম অনুযায়ী চিকিৎসা দিই। মাইল্ড নিয়ে আসলে শুধু টপিক্যাল চিকিৎসা দিই, সাথে কিছু ফেস ওয়াশ লাগাতে দিই। এরপর মডারেট নিয়ে আসলে মুখে খাওয়ার ওষুধ, অ্যান্টিবায়োটিক, ব্রণের জন্য আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, ওগুলো ইউজ করি। বেশি হয়ে গেলে অনেক সময় একনে ব্রণ থেকে কিন্তু আমাদের মুখে একদম পার্মানেন্ট কিছু দাগ বা স্কার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটু কিছু কড়া ওষুধ খেতে দিই।
ওই যে রেটিনয়েড আইসোটেটিনয়েড টাইপের কিছু ওষুধ বা কিছু প্রসিডিওর করে কেমিক্যাল পিলিং এই ধরনের করে থাকি, চিকিৎসা দিয়ে থাকি। জি, ধন্যবাদ। আরো একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমি মোহাম্মদ নুরুল গনি। জি, বয়স? বয়স 71। জি জি, আপনার সমস্যা? 15 বছর আগে আমার পিঠে একটা কালো দাগ হয়েছিল, বুঝছেন? 15 বছর আগে, প্রায় 10-15 বছর আগে পিঠে একটা কালো দাগ দেখা দিয়েছিল। এই 15 বছর আগে। হ্যাঁ, তো ওই দাগটার জন্য আমি পিজি হাসপাতালে বায়োপসি করাইলাম। বায়োপসিতে কোনো কিছু পায় নাই। জি, শুধু একটা মলম দিতে ব্যবহার করার জন্য, কিন্তু এটা তেমন উপকার পাইলাম না। জি, ইদানিং আবার ওই কালো দাগের মাঝে গুটি গুটি চর্মরোগ দেখা দিচ্ছে, বুঝছেন? জি। এটা সেই একই জায়গাতে? দেখাইলাম, হোমিও ডাক্তার বললো এটা ফাঙ্গাস। এটা কতদিন ধরে এই গুটিটা কতদিন ধরে দেখা যাচ্ছে? চুলকানির মতো যাচ্ছে। কালো দাগটা হয়েছিল প্রায় 15 বছর আগে, কিন্তু চুলকানির রিসার্চে 2-3 বছর যাবত। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস বা প্রেশার এই ধরনের কোনো রোগ রয়েছে? হ্যাঁ, ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে। ডায়াবেটিস আছে। জি, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। আচ্ছা, যেহেতু আপনি কমপ্লেন করেছেন আপনার পিঠে একটা চুলকানি হচ্ছে, চুলকানি যেহেতু হচ্ছে ওখানে ডেফিনেটলি কোনো একটা ইনফেকশন আছে, সেটা ফাঙ্গাস। যেহেতু একজন বিশেষজ্ঞ আপনি দেখিয়েছেন, উনি বলেছেন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। কারণ শুধু দাগ থাকলে ওটাতে না চুলকালে নাই, এর আগে যিনি ডাক্তার দেখাইছে বায়োপসি করছে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এখন চুলকানি সেই কমপ্লেন করছে, আর ওটাখানে কি দানা দানা গোল গোল চাকা চাকা থাকলে ওটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স আছে। ফাঙ্গাল ইনফেকশন হলে আমরা তো কিছু ওষুধ দেই ওরালি খাওয়ার জন্য আর হচ্ছে লাগানোর জন্য। আপনি এক চর্মরোগ বিশেষজ্ঞ আন্ডারে থেকে এটা চিকিৎসা নিয়ে নেন, আমার মনে হয় ভালো হবে। আরেকটি কমন রোগ আমাদের সমাজের মধ্যে যেটা দেখা যায়, অনেকেরই অ্যালার্জির সমস্যা। এই অ্যালার্জির সমস্যা নিয়ে একটু আপনার কাছে জানতে চাইছিলাম। আচ্ছা, অ্যালার্জি সমস্যা বলতে আসলে অ্যালার্জি হচ্ছে বিভিন্ন রকম হয়ে থাকে। এটা হচ্ছে খাওয়ার থেকে হইতে পারে, আমাদের ওয়েদারের কারণে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা অ্যালার্জি, ধুলাবালির জন্য যেটা হয় সেটা এক ধরনের অ্যালার্জি। আবার ছোট বাচ্চাদের দেখা যায় এক ধরনের অ্যাটোপিক অ্যালার্জি, বা যাদের সাথে অ্যাসমাটাও রিলেটেড, অ্যাটোপিক একজিমা যেটা আমরা বলি, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এটা ফ্যামিলিয়াল। আর হতে পারে হচ্ছে আপনার আর্টিকেরিয়া, এটা এক ধরনের অ্যালার্জি। এটা অনেক সময় খাওয়া থেকে হয়, যেটা বললাম পানি থেকে হয়। এমনও পেশেন্ট পাওয়া যায় গোসল করার পরে শরীর চুলকাচ্ছে, এটা এক ধরনের আর্টিকেরিয়া। তো এটা হচ্ছে আসলে পার্সন টু পার্সন ভেরি করে, কার কোন জিনিস বা কোন মানে রেসপন্সে কার। আমরা আবার আসবো, একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমি সাভার থেকে নুরুল ইসলাম। বয়স? নুরুল ইসলাম। জি, বয়স? 65 বয়স। জি জি, সমস্যা? জি, আমার ডায়াবেটিস আছে। এবার 10-12 ভিতরে থাকে, ডায়াবেটিস 10-12 মধ্যে থাকে নিয়ন্ত্রণে, কিন্তু হঠাৎ কালো কালো দেখা যায় শরীরে ডায়াবেটিস করে, বিশেষ করে পায়ের রানে হাতে আছে, প্রেশার আছে নিয়ন্ত্রণে থাকে। দ্বিতীয়ত মাঝখানে যে পাম্পার রানে কালো কালো চুলকে যায়, কালো হয়ে গেল না, কোনো কষ্ট কিছু আসে না, কিন্তু কালো কালো মাঝে মধ্যে চুলকা কালো হয়ে গেছে। জি, আচ্ছা, আপনার কি ডায়াবেটিস আছে? জি 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 জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, ভদ্রলোকের বয়স 65 বছর। উনার গত 10 বছর ধরেই এই অ্যালার্জির সমস্যার জন্য উনি ভুগছেন। তো এখন বর্তমানে উনার এটা প্রচন্ড আকার ধারণ করেছে। ধন্যবাদ। আপনি যেহেতু একজন ডায়াবেটিসের রোগী, তো আপনি যে কালো কালো ছোপ ছোপ চুলকানির কথা বলছেন, এটা সম্ভবত ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সই বেশি, যেহেতু রানের 2 চিপাই বা শরীরের অন্য জায়গায়। তো এক্ষেত্রে আপনাকে আসলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখতে হবে প্রথমে, সাথে একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন। কারণ হচ্ছে এখানে কিছু ওষুধ খেতে হবে এবং লাগাতে হবে, যেহেতু এটা এখন খুবই দীর্ঘমেয়াদী রোগ হয়ে গেছে ফাঙ্গাসটা, এমনকি ওষুধ দিয়েও হয়তো সারতে সময় লাগতেছে। ওই জন্য আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞের আন্ডারে থেকে এটা একটু চিকিৎসা করতে হবে। জি, ধন্যবাদ। আপনি অ্যালার্জি নিয়ে বলছিলেন। আচ্ছা, আর্টিকেরিয়া, হ্যাঁ, আর্টিকেরিয়া হচ্ছে আমাদের বিভিন্ন রেসপন্সে হয়। যেমন হচ্ছে সেটা ঠান্ডা থেকে হতে পারে, পার্সন টু পার্সন ভেরি করে। হয়তো একজনের ঠান্ডা পানি খেয়ে আর্টিকেরিয়া হচ্ছে, আরেকজনের গরম থেকে হয়ে যাচ্ছে। এটা অনেকগুলো অবজেক্টই আছে এরকম। এক্সারসাইজ আর্টিকেরিয়া, সে ব্যায়াম করে আসলো, তার চুলকানি বেড়ে গেছে, হ্যাঁ, খাওয়ার পর আর্টিকেরিয়া, কিংবা গোসলের পর আর্টিকেরিয়া হচ্ছে।
তো এই অ্যালার্জি আসলে অনেক সময় জেনেটিক্যাল কারণে হতে পারে, বাবা মা কারো অ্যালার্জি থাকলে বাচ্চারও হতে পারে, ঠিক আছে। কিছু আমাদের ডাস্ট যে আমাদের যে ওয়েদার এর মধ্যে যে ডাস্টগুলো থাকে এটা থেকেও অ্যালার্জি বাড়তে পারে, হাঁচি কাশি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অ্যালার্জি এর জন্য যার যেটাতে সমস্যা হয় ওটা থেকে দূরে থাকা, সাথে কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ নেওয়া। যাদের কোল্ড অ্যালার্জি থাকে ওরা গরম পানি ইউজ করবে বা ওগুলো অ্যাভয়েড করবে, এভাবে করেই চলতে হবে। জি, ধন্যবাদ। আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শাহিন, জি বয়স 44। জি আমার বাম হাতের তালুতে মানে খুশি হয়, মানে ঘামের মতন বাড়ায়, পচানির মতন হয়, মানে পেকে গেছে আর কি, মানে ঘাও সিস্টেম হয়ে গেছে। আচ্ছা, জি। আপনার কি ডায়াবেটিস আছে? না না, ডায়াবেটিস নেই। ডায়াবেটিস নেই। এই সমস্যাটা কতদিন ধরে আপনার? এটা মোটামুটি 5-6 মাস হচ্ছে। 5-6 মাস হচ্ছে। চামড়া উঠতেছে? চামড়া কি উঠছে আপনার? জি, চুলকাতে চুলকাতে কি চামড়া উঠে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চামড়া উঠে যাচ্ছে। জি এখন চুলকাচ্ছে না, কিন্তু চুলকাচ্ছে আগে আগে চুলকাচ্ছে, আর ঘাও হওয়ার পর এখন চামড়া উঠে যাচ্ছে। আচ্ছা, জি জি। আপনার পেশা? কৃষিকাজ। কৃষি কাজ করেন? আচ্ছা। জি জি জি, আপনার এটা কন্টাক্ট ডার্মাটাইটিস বা এক্সিমা। যেহেতু আপনি কৃষিকাজ করেন, বিভিন্ন আপনার জিনিসপত্র ধরতে হয়, ফার্টিলাইজার থেকে শুরু করে সব কিছু। সো আপনাকে প্রথমেই হচ্ছে আপনি গ্লাভস পরে কাজ করতে হবে। আপনি যে কাজটা করছেন ওটার কন্ট্যাক্টে আপনার এক্সিমাটাইজেশনটা বেড়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে আপনাকে গ্লাভস পরতে হবে, আর হাতটা সবসময় তেল বা ভ্যাসলিন দিয়ে ময়েশ্চার করে রাখতে হবে যাতে ড্রাইনেস না হয়। আর কিছু ওষুধ আমরা লাগাতে দিয়ে আপনি একজন ডক্টরের আন্ডারে থেকে এই চিকিৎসাটা নিতে হবে। এবং আপনার এটা কিন্তু অকুপেশনাল ডার্মাটাইটিসে আমরা বলতে পারি যে আপনি কৃষিকাজ করেন, ওটার কন্ট্যাক্টে এসে আপনার হাতে একজিমা হচ্ছে। এই জিনিসগুলো আপনাকে একটু মেনে চলতে হবে। জি, ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু আপনার কাছে খুশকির সম্বন্ধে জানতে চাইবো। অনেকেই আমাদের সমাজে দেখা যাচ্ছে যে খুশকির সমস্যায় ভুগেন। এই খুশকির সমস্যাটা আসলে কি এবং এটাই প্রতিরোধে কি করণীয়? আচ্ছা, খুশকি দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিদিনই দেখে যে কিছু কিছু পেশেন্ট আসতেছে যে খুশকি নিয়ে। এটা হচ্ছে আসলে মাথা থেকে পাতলা পাতলা চামড়া উঠে। এটা আসলে আমাদের যে মাথায় যে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে ওগুলো অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণেই এই যে খুশকিগুলো হচ্ছে। এখানে একটা ফাঙ্গাস এটার জন্য রেসপন্সিবল, এটাকে ম্যালাসেজিয়া বলি। জি, আমরা আবার আসবো আলোচনায়। একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। হ্যাঁ, মানে আমার মেয়ের বয়স হচ্ছে 15 বছর। জি আর 10 বছর থেকে ওর খুশকি মানে পুরা মাথা ছড়িয়ে যাচ্ছে। মানে অনেক ডাক্তার দেখাইছে, দেখানোর পর চলে যায়, আবার কিছুদিন পর আবার যেরকম ওরকমই আসছে। চুলকারে খুশকির মতো বের হয় অনেক, আর ঘা ঘা হয়ে যায়, রক্ত বের হয়, মানে কষ্টি কষ্টি মানে কষ বের হয়। বয়স জি। 15। বয়স 15। জি ম্যাডাম, আপনি কিছু জানতে চাইবেন? ওনার বলছেন যে ওনার মেয়ের বয়স 15 বছর, 10 বছর থেকে এই খুশকির সমস্যা এবং এটি চুলকোতে চুলকোতে ওখান থেকে রক্ত বের হচ্ছে। আচ্ছা, এটা কি পাতলা চামড়া উঠে নাকি মোটা চামড়া? যে মাথা থেকে যে চামড়া উঠছে, চামড়ার ধরনটা কি, এটা পাতলা নাকি মোটা? এটা পাতলা খুশকি জাতীয়। খুশকি জাতীয়। আর যে ঘা হয় ওটা কি বেশি চুলকানোর পরে হয়? মাথায় কি, একটা প্রশ্ন, মাথায় কি উকুন আছে? হ্যাঁ, মাথায় মানে উকুন ছিল, অনেক উকুন হইতো, এখন মানে ইদানিং কিছুদিন ধরে উকুন হয় না, কিন্তু চুলকাইতে মানে খুশকি মতো বের হয় অনেক। আচ্ছা, আপনি ওর কি কোনো চিকিৎসা নিয়েছিলেন? শ্যাম্পু কিছু ইউজ করেছেন? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আসলে ওর সেভিয়ার ডার্মাটাইটিস। আর আগে যেটা হইতো এটা হয়তো ওই উকুনের কারণে ইম্পেটিগো হয়েছিল, ইনফেকশন হয়ে। তো এখানে ওনাকে আসলে ওই শ্যাম্পুটা চালিয়ে যেতে হবে, যে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু, কিটোকোনাজল শ্যাম্পু দিয়ে থাকে। উনি হয়তো একজন চিকিৎসক দেখিয়েছেন, ওই শ্যাম্পুটা ওনাকে খুশকি পারলে সপ্তাহে 3 থেকে 2 দিন, একদিন এভাবে করে করে মেইনটেনেন্স চালিয়ে যেতে হবে। হঠাৎ করে বন্ধ, যেহেতু এটা ক্রনিক, হ্যাঁ, এমন না যে আমার যখন বেশি বেড়ে গেছে তখন আমি লাগাইছি আবার বন্ধ করে দিলাম, তখন আবার আসবে। তো মেইনটেনেন্স করে করে ওনাকে এই শ্যাম্পুগুলো লাগাতে হবে। সাথে আমরা কিছু মাথায় লাগানোর ওষুধও দিয়ে থাকি এই খুশকির কারণে। আর হচ্ছে আর কিছু জিনিস মেনে চলতে হবে, ওর টাওয়েল, তারপর হচ্ছে ওর চিরুনি, ওর বালিশের কাবার, ওর হিজাব, এগুলো একটু আলাদা করে দিতে হবে। জি, আপনি এই খুশকি নিয়েই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি খুশকি নিয়ে বলছি। তো এই খুশকির আসলে যে আমাদের ফেসের কপালে, নাকের 2 পাশে, কানের পিছনে, এই জায়গাগুলোতে একটু বেশি হয়ে থাকে সেভিয়ার ডার্মাটাইটিস বা খুশকি যে রোগ আমরা দেখে থাকি। কারণ এখানে হচ্ছে আমাদের ওই যে তেল গঞ্জ থেকে বেশি তেল সিক্রেশন হয় ওসবের কারণে। এই খুশকি এটা আবার ছোঁয়াচে হচ্ছে কি, ওর যে রোগীর
চিরুনি, তার বালিশের কভার, টাওয়েল, ক্যাপ এগুলো একটু আলাদা করে দিতে হবে যেহেতু এটা ছোঁয়াচে। আর আমরা যে চিকিৎসা দিই সেটা হচ্ছে কিছু ওষুধ আমরা লাগাতে দিই, আর হচ্ছে শ্যাম্পু দিই মাথায় লাগানোর জন্য, মেইনটেনেন্স করে লাগাতে দিই, কিছু ওষুধ খেতেও দিই। অনেক সময় যখন এটা ইনফেকশনের পর্যায়ে চলে যায় বা একটু বেশি হয়ে যায় তখন আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল ওষুধ প্রেসক্রাইব করি। এমনি খুশকি প্রতিরোধে কি কি করণীয়, যেহেতু অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে এটি আরেকজন থেকে বা কোনোভাবেই আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রীর হয়েছে, স্ত্রী থেকে স্বামীর মাধ্যমে ট্রান্সফার হচ্ছে, তো এই সমস্যাটা আসলে কিভাবে প্রতিরোধে কি করণীয়? আসলে আমাদের প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি যেটা বলবো যে আপনার চিরুনি আলাদা রাখুন, আপনার হিজাব, তারপর আপনার বালিশের কভার, আপনার টাওয়াল, এটা যাতে কেউ শেয়ার না করে, ঠিক আছে। সাথে হচ্ছে আপনার স্ক্যাল্পটা ক্লিন রাখা। এই যে অ্যান্টিফাঙ্গাল, যেহেতু খুশকির প্রবণতা আছে তাহলে আপনাকে নিশ্চয়ই কোনো একটা বিশেষজ্ঞ আন্ডারে থেকে চিকিৎসা নিয়েছেন, ওখানে আপনাকে একটা খুশকির ওষুধ দেওয়া হয়েছে, সেটা আপনি যখন বেশি থাকবে তখন উইকলি 3 বার, এরপর আস্তে আস্তে 2 বার, এরপর প্রতি সপ্তাহে 1 বার বা মান্থলি, এভাবে করে করে মেইনটেন্স ডোজে ইউজ করতে হবে। আর সাথে কিছু লাগানোর ওষুধ থাকে ওগুলো দিতে হবে। জি, ধন্যবাদ। খুব সম্ভবত একজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। জি, সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম। জি, বয়স? বয়স হচ্ছে 21 বছর। জি। আমার মাথায় 2 মাস যাবত মানে মাথায় যেমন ফাটা ফাটা, মানে এরকম ক্ষতর মতো, আর মোটা খুশকি, মানে পানি দিলে খুব বেশি ব্যথা করে, ব্যথা? মানে কামড় দিয়ে ধরে এরকম। আচ্ছা, ওখানে কি চুলকয়, মাথা চুলকাচ্ছে? জি জি জি। আচ্ছা, আর কি সমস্যা? না না, এটাই সমস্যা। জি, আপনি কি পেশায় নিয়োজিত আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ছাত্র। ছাত্র, জি। আচ্ছা, আপনি কি হলে বা হোস্টেলে থাকেন না বাসায় থাকেন? না, হলে হোস্টেলে থাকি না, আমি আচ্ছা, জি বাসায়। জি, ধন্যবাদ। আপনি পরামর্শ শুনুন। আচ্ছা, এটা স্ক্যাল্প সোরিয়াসিস, যেটা সোরিয়াসিস ধরনের, জি। স্ক্যাল্প সোরিয়াসিস, যেহেতু মোটা চামড়ার কথা বলছে। এই স্ক্যাল্প সোরিয়াসিস আমরা কিছু কোল্ড আর শ্যাম্পু লাগাতে দিই, টপিক্যাল স্টেরয়েড লাগাতে দিই, আর সেটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে তখন ওরালি আমরা ওষুধ খেতে দিই। এমনি টপিক্যাল ওষুধ দিই, এটা ভালো হয়ে যায় যদি তার শরীরের অন্য জায়গায় কোনো সোরিয়াসিস না থাকে আর কি। জি, এই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে নিয়ে, চিকিৎসা জি, নেবে। ধন্যবাদ। জি, আপনি ওই আর্টিকেলে নিয়ে বলছিলেন। খুশকি প্রতিরোধে তো আমরা তাহলে একটা টপিক্যাল শ্যাম্পু দিচ্ছি, টপিক্যালে আমরা অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েড লাগাতে দিই, আর যখন এটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন আমরা ওরালে কিছু অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে বলি। এই আর ওই নিয়মকানুনগুলো মেনে চলতে বলি, যে সেপারেট সব কিছু রাখবে, তার চিরুনি, টাওয়েল, তারপর হচ্ছে বালিশের কভার, এগুলো এই নিয়মকানুনগুলো মেনে চললেই মনে হয়। আর একেবারে বন্ধ না করে ওষুধ, মানে মেইনটেনেন্স ডোজে শ্যাম্পুটা ইউজ করা। যে অনেকের মধ্যে দেখা যাচ্ছে চুল পড়ার প্রবণতা, অনেকের মাথা থেকে চুল পড়ে যাচ্ছে, এটা পুরুষ এবং মহিলা উভয়দের ক্ষেত্রে দেখা যাচ্ছে। বিশেষ করে পুরুষরা এটি বেশি সাফার করে, কিন্তু এখন দেখা যাচ্ছে নারীদেরও মধ্যেও এটা চুল পড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই চুল পড়ে কেন, বা এই চুল পড়া প্রতিরোধে কি কি করণীয়? আচ্ছা, দেখা যায় কি অনেক সময় পুরুষদের যে চুল পড়ে, যেটাকে আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলি, এটা আসলে জেনেটিক্যাল কারণ, যে তার বাবা দাদা তাদের চুল পড়ে, তো ওদের ফিমেলদেরও সেম অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া থাকতে পারে। আরও কিছু সেকেন্ডারি কজ আছে যেটার জন্য চুল পড়ে, যেমন স্ক্যাল্পের কিছু রোগ, যে বললাম সেবোরিক ডার্মাটাইটিস, স্ক্যাল্প সোরিয়াসিস বা কোনো এক্সিমা, এগুলো থেকেও কিন্তু চুল পড়তে পারে। সেবোরিক ডার্মাটাইটিস কোনো পেশেন্ট যদি আনট্রিটেড থাকে তার কিন্তু হেয়ার ফল হয় খুশকির কারণে। এরপর আরও কিছু ডিজিজ আছে, যেমন হরমোন, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, হরমোনের তারতম্যের কারণে কিন্তু আমাদের চুল পড়তে পারে। ভিটামিন ডেফিসিয়েন্সি, যে কোনো একটা ভিটামিনের অভাব, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতেও কিন্তু খুবই চুল পড়ে। অনেক পেশেন্ট আসে দেখা যায় যে ওর চুল পড়ার কোনো কারণ বেরোচ্ছে না, ওর কোনো খুশকি নাই বা ওর কোনো জেনেটিক কজ, দেখা যাচ্ছে ব্লাড টেস্টের ওর এনিমিয়া। আমরা আবার আলোচনায় আসবো। একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমি বিলকিস আক্তার, বয়স 35। জি। যে আমার আজকে 2 বছরের মতো মানে কোনো ব্যথা জাতীয় ওষুধ খেলে, এমজি বেশি হলে মানে ওটা স্কিনে আমার এফেক্ট হয়। স্কিনে মানে একবার পোড়ার মতন কিছু একটা হয়ে যায়, হয়ে মানে উপর দিয়ে চামড়া একবারে কালো হয়ে যায়। ওটা আজকে 2 বছর যাবত এই ঘটনা হচ্ছে। জি, আপনি আর সারা শরীরে দাউদের মতো, এটা আজকে 1 মাস। ধন্যবাদ দর্শক, আপনি যেটা বলছেন এটা আসলে ফিক্সড ড্রাগ ইরেকশন আমরা যেটা বলি, বা ফিক্সড ড্রাগ রিঅ্যাকশন, যে আপনার সবসময় ব্যথা ওষুধ খেলেই সেম জায়গায় সেম ধরনের
প্রদাহ হয়। তো আপনাকে এটা খেয়াল করতে হবে, আপনি তাহলে আর অ্যানেসাইড বা ব্যথা জাতীয় কোনো ওষুধ খেতে পারবেন না। এটা খেলেই ফার্দার আপনার এই অ্যালার্জিটা হবে। আপনি তখন গ্রুপ চেঞ্জ করে অন্য গ্রুপের একটা ওষুধ খান। আর যেটা বললো সেকেন্ড ফাঙ্গাল ইনফেকশন, আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস নেই সম্ভবত, ডায়াবেটিস নেই। ফাঙ্গাল ইনফেকশন হলে আপনাকে চিকিৎসা নিতে হবে। আপনার সিভিএইট যে টপিক্যাল বা ওরালি ওষুধ খেতে হবে। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিয়ে ওষুধ শুরু করেন। জি, চুল পড়ার নিয়ে বলছিলেন। আচ্ছা, আর কিছু কিছু পেশেন্ট দেখা যায় ওদের চুল পড়ার কোনো কারণেই বের হচ্ছে না, তার খুশকি নাই বা অন্য কোনো ডিজিজ নেই, পরে দেখা যাচ্ছে তার ব্লাড টেস্ট করে এনিমিয়ার কারণে চুল পড়ছে। তার এনিমিয়াটা কারেকশন হয়ে গেলে তার চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে। সো আসলে চুল কেন পড়তেছে এটার কারণটা বের করা জরুরি। থাইরয়েডের পেশেন্ট, তার হাইপোথাইরয়েড সে জানে না, সে দেখা যাচ্ছে চুল পড়তেই আছে, আরও অন্য উপসর্গগুলো আছে, পরে দেখা যাচ্ছে যখন তার হরমোনটা ব্যালেন্স আসছে তার চুল পড়া কমে যাচ্ছে। তারপর হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট আনকন্ট্রোল ডায়াবেটিসে কিন্তু হেয়ার ফল হয়। আরও কিছু আছে যে বাচ্চা হওয়ার পরে যে 6 মাস পরে মেয়েদের চুল পড়ে, এটা কিন্তু স্বাভাবিক, এটাকে আমরা টেলোজেন এফ্লাভিয়াম বলি। বা ক্রনিক কোনো ডিজিজ, ভাইরাল ফিভার বা হচ্ছে আপনার টাইফয়েড ফিভার, এইসব ক্রনিক ফিভারের পরও কিন্তু আমাদের হেয়ার ফল হয়। সো চুল আসলে অনেক কারণেই পড়ে, কারণটা বের করা জরুরি, ওই হিসাবেই আমাদের চিকিৎসা দিতে হবে। জি জি, ধন্যবাদ। জি, সম্ভবত একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার বয়স হলো 75। জি। তারপরে আমার হার্টে রিং লাগানো আছে, ডায়াবেটিস আছে, বিভিন্ন সমস্যা আছে। আমি গত 30 তারিখ থেকে গত মাসের 30 তারিখ থেকে আমার এই জ্বর হইছে। জ্বর হইয়া চারবার দিতে দিয়ে একটু ফুলা এরপরে 2 দিন পরে দিয়া আমের মতো পুরা শরীর লাল হয়ে গেছে। এখন আমার অন্য সব ওষুধে আমি খাইতেছি। আমার রিং লাগানো আছে, হার্টে ডায়াবেটিস আছে, কিন্তু একটু সমস্যা আছে, এগুলো খাইতেছি। এখন আমার বাম পায়ে অনেক অনেক ব্যথা মানে প্রচুর ব্যথা, হাঁটতে পারি না। জি, আর কোনো সমস্যা? জি না, আর সমস্যা না। জি, ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ দর্শক, আপনি যে সমস্যার কথা বলেছেন, জ্বর, র্যাশ, এরপর পায়ে ব্যথা, ইদানিং কেন সবার খুবই জ্বর হচ্ছে, আমরা যে দেখছি চিকুনগুনিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। তো এই জ্বরগুলোর পরে দেখা যাচ্ছে জ্বর থাকছে 2-3 দিন, এরপরে পুরো শরীরে র্যাশ নিয়ে পেশেন্ট আসছে, চুলকানি নিয়ে, যেটাকে আমরা ভাইরাল এক্সান্থা বলছি। আর ওনার হাড্ডিতেও যেহেতু ব্যথা আছে, এটা এক্সক্লুড করতে হবে আসলে এটা কি চিকুনগুনিয়া বা অন্য কোনো ডিজিজ কিনা। এই র্যাশটা এটা আসলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেলেই সেরে যাচ্ছে। জ্বর হওয়ার পরে কয়েকদিন র্যাশ থাকছে, চুলকানি থাকছে। তো আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা শুরু করতে পারেন। এখানে উনি দেখেই কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে দিবে বা লাগাতে কিছু দিবে। জি, অনেকের যে অ্যালোপেশিয়া এরিয়াটা বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটি পুরো মাথায় চুল আছে কিন্তু একটি বিশেষ জায়গায় চুল নেই, বা এই ধরনের অনেক সমস্যা দেখা যায়। এই অ্যালোপেশিয়া এরিয়াটা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, অ্যালোপেশিয়া এটা হচ্ছে যে আমাদের মাথার যে কোনো একটা অংশে ছোপ ছোপ করে চুল ঝরে যায়, এটাকে আমরা অ্যালোপেশিয়া এটা বলি। পুরোটা মাথা জুড়ে অল্প অল্প করে। এটা আসলে অনেক কারণে হয়, এটা আমরা একটা অটোইমিউনো ডিজিজ বলি এই ধরনের হেয়ার ফলকে। পেশেন্টের অন্য কোনো অটোইমিউনো ডিজিজ আছে কিনা এটা দেখতে হবে আমাকে, কোনো থাইরয়েডের সমস্যা আছে কিনা, কোনো ধরনের অ্যানিমিয়া আছে কিনা, এগুলো দেখতে হবে। এটা আসলে আবার অনেক সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যালোপেশিয়া এরিয়াটা আমরা যদি চিকিৎসাও না দিই, কিছুদিন পর আস্তে আস্তে এটা ইমপ্রুভ করে যায়। হ্যাঁ, বা এটার ক্ষেত্রে বড়দেরও এই অ্যালোপেশিয়া এরিয়াটা নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ লাগাতে দিই, ইনজেক্টেবল দিই, কিছু খেতে দিই। জি জি, আরো একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। এই যে আমার সমস্যা হচ্ছে পায়ের। তো কিছুদিন আগে ডক্টর দেখাইছিলাম, ওইটা বলছিল একজিমার জন্য এই সমস্যাটা হয়েছে। তো এখন একটু কম হয়েছে, কিন্তু অন্য জায়গায় আবার উপরে উঠে যাচ্ছে, মানে চুলকাচ্ছে, তারপরে হচ্ছে দাগ হয়ে যাচ্ছে, কালো দাগ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে খুব চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, তারপরে দাগ হয়ে যাচ্ছে, কখনো ফোসকা উঠতেছে। জি, বয়স? আমার বয়স হচ্ছে 17 বছর বয়স। আচ্ছা, আপনি কিছু জানতে চাইবেন? আচ্ছা, আপনার এই চুলকানিটা কখন বেশি হচ্ছে, দিনের বেলা নাকি রাতে? আমার এই চুলকানিটা হচ্ছে যখন অনেক বেশি ঠান্ডার সময়, আর যখন একটু বেশি গরম লাগে তখন একটু বেশি হয়। এমন না যে রাতে বেশি চুলকাই না, তাই না?
না, মাঝে মাঝেই খুব চুলকায়, মানে সময় নাই আর কি, যে কোনো সময় চুলকায় আর কি। আচ্ছা, কোনো খাওয়া খেলে এই চুলকানি বাড়ে? কোনো খাওয়ার সাথে সম্পর্ক আছে? খাওয়া বলতে হচ্ছে কখনো গরুর মাংস খাইলে হয়, কিন্তু মাঝে মাঝে আবার হয় না। আচ্ছা, উনি যে রোগটার কথা বলছে এটা হচ্ছে পুরাগো সিমপ্লেক্স বলি আমরা, এক ধরনের অ্যালার্জি। জি তো এটা উনি যে বললো ঠান্ডাতে বাড়ে, গরমে বাড়ে। সো ওনাকে একটু ঠান্ডা থেকে দূরে থাকতে হবে, গরম থেকে একটু ঠান্ডাতে থাকতে হবে, এগুলো মেনে চলতে হবে। সাথে কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আর লাগানো ওষুধ, ওনাকে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। জি ধন্যবাদ। আর একটু ময়শ্চারাইজার ইউজ করতে হবে যাতে স্কিন ড্রাই না থাকে। জি আমাদের দেশে প্রায় সময় দেখা যায় গ্রীষ্মে মানে প্রচন্ড গরমে অনেকের মধ্যেই বেশ ঘামাচির প্রবণতা আছে। এই ঘামাচি প্রতিরোধে কি করণীয় বা এটা আসলে কেন হচ্ছে? আচ্ছা, ঘামাচিটা হচ্ছে কি, যখন আমাদের শরীরে যে তেল গ্রন্থি থাকে ওটা থেকে অতিরিক্ত ঘামের কারণে ওটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যে দানা দানা হয় শরীরে। আর ঘামাচির দেখা যায় বাচ্চাদের বেশি হচ্ছে বা বয়স্কদের হচ্ছে, বা যাদের একটু অ্যালার্জি প্রন স্কিন অ্যাটোপিক ওদের হচ্ছে। এটা আসলে তেমন কোনো ঘাবড়ানোর কিছু নাই। এই ঘামাচিটা অনেক সময় দেখা যায় চিকিৎসা না নিলেও ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু জিনিস মেনে চলতে হবে। কারণ হচ্ছে যখন বেশি অস্বস্তি সৃষ্টি হয় তখন তো মানুষ চিকিৎসকের কাছে যাচ্ছে, সাথে ওদেরকে একটু ঠান্ডা পরিবেশে থাকতে হবে, ঢিলা ঢালা জামা পরতে হবে, আর চিকিৎসকের পরামর্শে কিছু টপিক্যাল ওষুধ লাগলে লাগানো। এই জি আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের হাইপার পিগমেন্টেশন বা অনেক ক্ষেত্রে দাগের সমস্যা দেখা যায়। তো এটা আসলে কেন হয় এবং এটা প্রতিরোধে কি করণীয় আমরা শুনবো। তবে একজন দর্শকের ফোন রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমার নাম বিষ্ণুচন্দ্র দে, আমি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা থেকে বলছিলাম। জি, বয়স? আমার বয়স 25। জি বলুন। হ্যাঁ, বয়স 25। আমার সমস্যা হচ্ছে এই গত 3-4 বছর যাবত আর কি, মানে মুখে গালে আর কি একটু কালো কালো দাগ পড়ছে, মানে তারপর এটা একটু গরমে গেলে একটু বাড়ে। যে এটা কি মুখের উপরে? আপনি গালে গালে বলছেন, মানে কি এটা মুখের বাসার উপরে? ভিতরে রাখলে কম, কিন্তু মানে এটা কমতেছে না। কি করা যায় এটার জন্য? মানে ম্যামের কাছ থেকে জানতে চাইছিলাম কি ব্যবহার করতে পারি। জি, এটি সম্ভবত মুখের উপরে ওনার একটি কালো কালো দাগ দেখা আচ্ছা, যাচ্ছে। আপনি ধন্যবাদ। কি কোনো প্রশ্ন করতে চাইছেন? হ্যাঁ, এটা কি চুলকায়? রোদে গেলে আপনার মুখ চুলকায়? না না, চুলকায় টুলকায় না। আপনি কি কাজ করেন? কোন পেশায় আছেন? যে আমি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, আপনার এটা হয়তো কোলেজমা বা মেলাজমা জাতীয় কোনো রোগ, মুখে দাগ আসতেছে। আপনাকে এক্ষেত্রে অবশ্যই একটা সানব্লক ইউজ করতে হবে সবসময়, একটা ময়শ্চারাইজার, এবং বাসা থেকে বের হওয়ার আগে একটা সানব্লক ব্যবহার করবেন। সেটা বাসায় ইউজ করতে পারেন। আমরা মনে করি আমি রোদে যাচ্ছি না, আমি কেন সানব্লক দিব? আসলে সানব্লক সবসময় ইউজ করতে হবে। হ্যাঁ, এবং সেটা একবার লাগানোর পর 3 থেকে 4 ঘন্টা পর ধুয়ে আবার লাগাতে হবে। সাথে আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ থাকবেন, যে মেলাজমা বা কোলেজমা যেটাই হয় ওটা চিকিৎসা, কিছু লাগানো ওষুধ, কিছু খাওয়ার ওষুধ আছে, ওটা দিবে। কিন্তু এখন আপনি প্রাথমিক পর্যায়ে একটা সানব্লক ইউজ করেন। জি, আপনি যেহেতু সানব্লকের কথা বললেন, তো আমি এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে আসলে দেখা যাচ্ছে যে এই সানব্লকের ক্ষেত্রে অনেকেই বেশ উদাসীন। বিশেষ করে আমাদের সমাজে যেটা প্রচলিত, মহিলারা বেশ রূপচর্চা সচেতন থাকেন, উনারা প্রায় সময় এই সানব্লকটা ইউজ করছেন। কিন্তু আমাদের যারা পুরুষ মানুষ বা যারা সমাজের বাইরের, মোস্ট অফ দ্য টাইমে তারা বাইরের পরিবেশে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সচেতনতা নেই। আসলে এই ক্ষেত্রে তাদের সচেতনতার জন্য বা সানস্ক্রিন ব্যবহারের জন্য তাদের জন্য আসলে কি উপদেশ থাকবে আপনার? আচ্ছা, সানব্লকটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। জরুরি মানে কি, যে আমরা সচরাচর বাইরে যাচ্ছি, বাইরে কাজ করছি, বা আমরা যে বাসায় কাজ করছি, বাসায় যে লাইটগুলো আছে ওটাও কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতি। শুধু বাইরে গেলে যে আমরা সানব্লক লাগাবো তা কিন্তু না। চুলার সামনে যাচ্ছি, ঘরে কাজ করছি, বাইরে। তো সানব্লকটা হচ্ছে আসলে যে এই যে রে, সেটা সূর্যের রে হোক আর লাইটের হোক, এটা আমাদের স্কিনে মানে খুব ক্ষতি করে। আমাদের স্কিনে যে কালারটা নির্ধারণ করে এটা হচ্ছে মেলানিন। হ্যাঁ, মেলানিন যখন বেশি হয় তো আমার পিগমেন্টেশন বেশি হচ্ছে। তো এই যে সূর্যের এই রশ্মির কারণে আপনার মেলানিন বেড়ে গিয়ে কিন্তু মুখের মধ্যে দাগ আসতে পারে। তারপর হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো সবাইকেই একটা ময়শ্চারাইজার এবং সানব্লক ব্যবহার করা উচিত। আর বাইরে বের হলে একটু ফুল হাতা কাপড়, একটা ছাতা, হ্যাঁ, বা একটা ক্যাপ, এগুলো হয়তো আমাদেরকে রোদ থেকে রক্ষা করবে। এবং এই যে কোনো অনেক ডিজিজ আছে, ফটোসেন্সিটিভ ডিজিজ, রোদে গেলে মুখ চুলকায় বা ওখানে কোনো প্রদাহ হচ্ছে, বা আপনার রোদের কারণে অনেকের আবার হচ্ছে আপনার পিগমেন্টেশন আসতেছে, মেলাজমা হচ্ছে, এসব থেকে তাহলে একটু প্রতিকার পাওয়া যায় আর কি। জি, এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করেন, বিশেষ করে আমাদের সমাজের মহিলাদের মধ্যে যে একটু কৃষ্ণ বা একটু
শ্যামলা ধরনের হলে তারা একটু তার ত্বক উজ্জ্বল করার জন্য বিভিন্ন ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করেন। এই ত্বক ফর্সাকারী ক্রিমগুলোকে আসলে নিরাপদ, বা যদি অনিরাপদেই থাকে তাহলে কি ধরনের ক্রিম ব্যবহার করলে ত্বকের জন্য বান্ধব হবে? আসলে এগুলো হচ্ছে সব বিজ্ঞাপন, যেটা আমি বলবো আর কি। এবং আমাদের যেহেতু মহিলারা একটু সবসময় সুন্দর থাকতে চায়, এদেরকেই প্রলোভনে ফেলে কিন্তু এই ধরনের চটকদার বিজ্ঞাপন করা হয়। আসলে এগুলো কখনোই নিরাপদ না, ত্বক ফর্সাকারী ক্রিম। এগুলোতে সাধারণত স্টেরয়েড এবং মার্কার এই জাতীয় খুবই খারাপ ক্ষতিকর পদার্থ থাকে, যা আমাদের স্কিনকে পাতলা করে দেয়, স্কিনের দাগ হয়ে যায় বা কুঁচকে যায় এবং খুব তাড়াতাড়ি স্কিন নষ্ট করে দেয় এবং বার্ধক্য চলে আসে। এই ধরনের এই ক্রিমগুলো আসলে ইউজ না করাই বেটার। সেক্ষেত্রে আমি বলবো সবাইকে একটা ময়শ্চারাইজার এবং একটা সানব্লক ইউজ করলেই আমাদের স্কিনের জন্য এনাফ। আর পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া, তারপর আপনার ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়া, সবুজ শাকসবজি ফলমূল খাওয়া, ঠিকমতো ঘুমানো আর অ্যাংজাইটি ফ্রি থাকা, এই কয়েকটা জিনিস মেনে চললে কিন্তু আমাদের স্কিন খুবই ভালো থাকে। আর এই ধরনের ওষুধগুলো কিন্তু ত্বকের জন্য খুবই খুবই ক্ষতিকর। জি, ধন্যবাদ। আরো একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। ওয়ালাইকুম আসসালাম। আমি ঈশ্বরদী, পাবনা জেলা ঈশ্বরদী থেকে বলছিলাম। জি, বয়স? আমার অনেকদিন হলে 7-8 বছর হলে আমি একটা চর্মরোগে মনে করেন ভুগতেছি। আমার গায়ে মনে করেন ওই শীতের মধ্যে হলে পরে বাড়ে, আবার অনেক সময় গরমেও বাড়ে। আবার কালার ডাল, গরুর মাংস এগুলা খেলে মনে করেন অনেক বাইরে যায়। আর শীতের সময় গাও অনেক সময় খাইছি মনে করেন যে রক্ত বের হয়। সেই আমি অনেক জায়গায় অনেক মুলাম তুলাম, অনেক ওষুধ, ওই আপনার ওই যে ভরি আছে, ভরি ওষুধ, ওইগুলা দামে দামে ওষুধও আমি খাইছি। আমার এখনো মনে করেন ভালো হয় না। ওই সময়তে খাওয়া টাওয়া নিয়ন্ত্রণ রাখছি, অনেক সময় মনে করেন এটা ভালো থাকে। জি, আপনার কি ডায়াবেটিস রয়েছে? জি না, আমার ডায়াবেটিস নাই। আপনার বয়স? আমার বয়স 45 বছর। জি, আপনি কিছু জানতে চাইবেন? এটা কি আপনার গরম লাগলে বেশি বাড়ে? গরমেও বাড়ে এবং শীত যখন আছে, শীতে যখন গাউটা টানে তখন ওই সময় আরো অতিরিক্ত বেশি হয়। কোন জায়গায়, শরীরের কোন জায়গায়? এটা শরীরে পায়ে হয় আর হাতে বেশি হয়। আচ্ছা, এটা কি গোল গোল চাকা চাকা? হ্যাঁ, গোল গোল চাকা চাকা, আর সাপের খুঁচার মতো ওই কলস যেরকম এরকম খুঁচা ওঠে শুধু। এটা কি মোটা চামড়া না পাতলা চামড়া? এটা হচ্ছে গান পাতলা চামড়ায় ওঠে শরীর থেকে। আচ্ছা আচ্ছা, আপনি হয়তো এটা ফাঙ্গাল ইনফেকশনের কথা বলছেন। এখন এখানে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, সাথে কিছু ওষুধ খেতে হবে। গরম লাগলে, ঘাম হলে আপনার কাপড় চেঞ্জ করে ফেলতে হবে। আর হচ্ছে একজন বিশেষজ্ঞ ডাক্তার আন্ডারে থেকে এই চিকিৎসাটা নিতে হবে, ওরালি এবং লাগানো কিছু ওষুধ নিতে হবে। শিশুদের মধ্যে আসলে কি কি ধরনের চর্মরোগগুলো দেখা যায়? স্ক্যাবিসের কথা আপনি আগেই উল্লেখ করেছেন। স্ক্যাবিস ছাড়াও আর কি কি ধরনের চর্মরোগ শিশুদের? এই যে একটু আগে যেটা বললাম, আপনার ঘামাচি বা ম্যালেরিয়া, তারপর হলে আপনার দাউদ হইতে পারে, যে মার হলে বাচ্চার হতে পারে, অ্যাটোপিক ডার্মাটাইটিস বা এক্সিমা, তারপর হচ্ছে আপনার বয়েল, ইম্পেডিগো একটা রোগ, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়, ইম্পেডিগো কন্টাজিওসা, এগুলো হতে পারে। ইকথায়োসিস বা মানে স্কিন শুকায় যায়, শুষ্ক হয়ে চুলকায়, এই ধরনের ইকথায়োটিক চেঞ্জ হইতে পারে, এক্সিমা, তো এগুলাই। জি, আমাদের সমাজের আরেকটা কমন প্রবলেম মহিলাদের মধ্যে প্রায় সময় দেখা যায় যে উকুনের সমস্যা বা পেডিকুলোসিস আমরা যেটা বলি। তো এই সমস্যার ক্ষেত্রে আসলে উত্তরণে কি করণীয়? আসলে এটা তো একটা ছোঁয়াচে, পেডিকুলোসিস একটা প্যারাসাইটিক ডিজিজ। উকুন দেখা যায় যে পরিবারের একজন হলে যারাই বিজনেস শেয়ার করতেছে, একসাথে থাকছে, ওদের সবার হয়ে যাচ্ছে, বা বাচ্চারা স্কুল থেকে নিয়ে আসতেছে। এক্ষেত্রে আসলে এখন তো আমরা পারমেথিন জাতীয় ওষুধ দিয়ে থাকি পেশেন্টদের, যে একটা ওষুধ দিয়ে ওটা সাথে যতটুকু চুলে লাগে তেলের সাথে মিক্স করে লাগিয়ে রাতে লাগাবে, সকালে গোসল করবে। আর নিয়মিত চুল পরিষ্কার রাখা, চুল আঁচড়ানো, এবং পরিবারের সবাই মেনে চললে হয়তো এটা ভালো হয়ে যাবে। যে সবাই যাদের মাথায় উকুন আছে ওরা এই ওষুধটা লাগাবে এবং নিয়মিত চুল আঁচড়াবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে চুল। জি, আজকের প্রশ্নের উত্তরের মধ্যে অনেক ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে চর্মরোগের সাথে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের একটা সম্পর্ক, সবার মধ্যে ডায়াবেটিসটা পজিটিভ। আসলে এই ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে চর্মরোগ হবার প্রবণতাটা কেন বেশি? আচ্ছা, আমরা জানি ডায়াবেটিসটা হচ্ছে আসলে আমাদের শরীরে যখন এই আপনার ইনসুলিনের এই অভাব হয়, তখন আমাদের
ব্লাড সুগারটা বেড়ে যায়, তখন আমাদের ডায়াবেটিস হয়। এই কারণে আমাদের ডায়াবেটিসের কারণে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাহলে বিভিন্ন ধরনের অপরচুনিস্টিক ইনফেকশন হয়। তার মধ্যে কিছু স্কিন ডিজিজ আছে, যেমন বয়েল হচ্ছে, সেলুলাইটিস হচ্ছে, কার্বাঙ্কাল, ফারাঙ্কাল, তারপর হচ্ছে আবার ফাঙ্গাই ইনফেকশন খুব বেশি হচ্ছে ডায়াবেটিস রোগীদের। তারপর হচ্ছে ভাইরাল ডিজিজ, এই হারপিস সিমপ্লেক্স, হারপিস জোস্টার, ইভেন পক্সও হইতে পারে। তারপর হচ্ছে আর ডায়াবেটিসের কারণেও কতগুলি স্কিন ডিজিজ হয়, এটাকে আমরা কয়েকটা রোগ আছে, ডায়াবেটিক ডার্মোপ্যাথি, নেক্রোবায়োসিস, লাইপোইডিকা, বা ডায়াবেটিক রুবিওসিস, বা স্কিনের কালার চেঞ্জ হয়। সাথে আরও কিছু জন্মরোগ আছে, যেমন আপনার লাইকেন প্ল্যানাস, তারপর হচ্ছে স্কিন ট্যাগ, ভিটিলিগো। তারপর ডায়াবেটিসের জন্য ইনসুলিন নেয়, এর কারণেও কিছু স্কিন ডিজিজ নিতে পারে, যেমন আপনার ইনসুলিন অ্যাট্রোপি, যে জায়গাটা ইনসুলিন নিচ্ছে ওই জায়গাটা দেবে যেতে পারে, হ্যাঁ, বা ইনসুলিন রিয়াকশন ওই সাইডে গুটি গুটি হইতে পারে। তো ডায়াবেটিসের কারণে দেখতে পাচ্ছি ডায়াবেটিস রোগীরাই কিছু ওই রোগটার কারণে স্কিন ডিজিজ নিয়ে আমাদের কাছে আসে। বা অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্টের খুব ইম্পেটিগো বা বয়েল টাইপের ইনফেকশন হচ্ছে, সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে বারবার, তার হিল হচ্ছে না, তখন দেখা যাচ্ছে কি ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে তার ডায়াবেটিস আছে, সে নিজেই জানে না, মানে তার ডায়াবেটিস রোগটা স্কিনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এই ধরনের কিছু পেশেন্ট আমরা মাঝে মাঝে পেয়ে থাকি। জি, দেখা যাচ্ছে আমাদের দেশে গ্রীষ্ম এবং বর্ষাতে চর্মরোগের প্রবণতাটা একটু বেড়ে যায়, কিন্তু শীতকালে অপেক্ষাকৃত কম থাকে। এই গ্রীষ্ম বর্ষাতে আসলে চর্মরোগের প্রবণতাটা বেড়ে যাওয়ার কারণটা কি? আসলে গ্রীষ্ম বর্ষাকালে আমাদের আবহাওয়ার আর্দ্রতাটা বেশি থাকে, একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে। গ্রীষ্মকালে তো গরমেই থাকে, যার জন্য বেশি ঘাম হয়, ঘামের কারণে আমাদের সব ধরনের স্কিন ইনফেকশনগুলো হওয়ার বেশি চান্স থাকে, যেমন আপনার ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যাচ্ছে, স্ক্যাবিস হচ্ছে। আর বৃষ্টির কারণেও সেম, বাতাসে আর্দ্রতা বেশি, স্যাঁতস্যাঁতে ভাবের জন্য আপনার ফাঙ্গাল ইনফেকশন বাড়তেছে। সাথে যে বৃষ্টির ময়লা পানিতে যখন হাঁটাহাঁটি বা একটু গায়ে লাগে, ওখান থেকেও আপনার এক্সিমা, বিভিন্ন সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে, বা পায়ে ফাঙ্গাল ইনফেকশন আসতে পারে। জি, ধন্যবাদ। খুব সম্ভবত একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার নাম রিনা সরকার, আমি কেরানীগঞ্জ থেকে বলছি। বয়স? বয়স 50। জি, বলুন। 50। জি। আমার এই যে দাউদ হয়েছে, মেডিসিন খাচ্ছি কিন্তু কমতেছে না, কমে আবার বাড়ে। আমি বাংলাদেশ মেডিকেল দেখাইছি। জি, এটি কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন? প্রায় 1-1.5 মাস হয়েছে। প্রায় 1-1.5 মাস। জি। হ্যাঁ। এর আগে কি কখনো হয়েছিল এটি, না এবারই প্রথম? হ্যাঁ, হয়েছিল। আচ্ছা, জি। আর কি সমস্যা? ডাক্তার দেখাইছি, বাংলাদেশ মেডিকেলে দেখাইছি, আর কোন সমস্যা হয় এই আমার। আপনার কি ডায়াবেটিস আছে? এখন আমার ডায়াবেটিস আছে। জি, আচ্ছা, জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। দাউদ হলে আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে কিছু ওষুধ খেতে হবে এবং লাগাতে হবে, সাথে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখতে হবে। তারপরে ঘাম, গরম থেকে একটু নিজেকে এড়িয়ে চলতে হবে, ঘামের কাপড় পরিধান থেকে বিরত থাকতে হবে। এইসব নিয়মকানুন মেনে চললে হয়তো লাভবান হবেন। জি, আপনার কাছে যেটি জানতে চেয়েছিলাম, গ্রীষ্ম এবং বর্ষাতে কেন সাধারণত চর্মরোগের প্রবণতাটা বেড়ে যায়, ওদিকে আবার শীতকালে একটু মনে হয় কমে যায়, কেন এই ঘটনাটা? আবহাওয়ার কারণে, আসলে আর্দ্রতা বেশি এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে দেখা যাচ্ছে গ্রীষ্মকালে আমাদের ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়, স্ক্যাবিসও বেশি হচ্ছে, সাথে কিছু এক্সিমা। আর বর্ষাকালেও সেম, স্যাঁতস্যাঁতে ভাবের কারণে আমাদের ফাঙ্গাস হচ্ছে, বা কাপড় চোপড় ভালো করে রোদে শুকাচ্ছে না, এবং বর্ষার এই ময়লা পানির কারণে বিভিন্ন ধরনের এক্সিমা, ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, পায়ের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, এসব কারণেই। আর শীতকালে হচ্ছে যেমন শীতকালে গাদাগাদি করে থাকার কারণে কিন্তু স্ক্যাবিসটা বেড়ে যায় আবার, হ্যাঁ। আবার যেসব ড্রাই ডিজিজ, এক্সিমা, তারপর সোরিয়াসিস, এগুলো আবার শীতকালে বাড়তেছে, খুশকির এই ধরনের ডিজিজ। আবহাওয়ার সাথে আসলে এই ডিজিজগুলো কিছুটা রিলেটেড। জি, অনেক শিশুদের দেখা যায় যে মুখের ভিতরে ঘা হচ্ছে, বা তার মুখের চারিপাশে ঘা, প্রায় সময় মানে শিশুর মারা এই কমপ্লেইনটা নিয়ে আসে। এর আসলে কারণ কি এবং এর প্রতিকারটা কি? আচ্ছা, বাচ্চাদের মুখে সাধারণত ঘা হয়ে থাকে, অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, ক্যানাডিয়াসিস বলি আমরা ওরাল। আর কিছু কারণ আছে, দুধ খাওয়ার পর বাচ্চাদের মুখটা কিন্তু পরিষ্কার করতে হয়। অনেকে দেখা যায় কি মুখের ভিতরটা পরিষ্কার থাকে না, সে দুধ খাচ্ছে, ওখানে একটা স্তর জমা হচ্ছে, ওখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, ক্যান্ডিডিয়াল ইনফেকশন হচ্ছে। সেক্ষেত্রে আমরা বাচ্চাদের, মাদেরকে মুখটা পরিষ্কার রাখতে হবে, সাথে কিছু ওরাল এবং লাগানো ওষুধ আমরা খেতে দিই, তখনই ভালো হয়ে যায়। জি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে এই যে ত্বক, যেহেতু এটি একটি বিশাল একটা শরীরের কিছু অংশ আমাদের কাপড়ের ভিতরে থাকছে, কিছু অংশ বাইরে থাকছে, এই ত্বকের যত্ন আমরা কিভাবে নিব?
আচ্ছা, প্রথমে আমি বলবো আমাদের সবাইকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একটু গরমকালে একটু ঠান্ডা আবহাওয়ায় থাকা, নিজেকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করা, সাথে হচ্ছে আমাদের পরিমাণ মতো ভিটামিন মিনারেলস খাওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া এবং পর্যাপ্ত ঘুম এবং দুশ্চিন্তা বা স্ট্রেস থেকে দূরে থাকা। সাথে হচ্ছে আমাদের সবসময় একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে যাতে আমাদের স্কিনটা ড্রাই না থাকে এবং স্কিনটা হাইড্রেটেড থাকে, এবং একটা সানব্লক খুবই দরকার। সানব্লক ইউজ করার কারণে আমাদের অনেক ধরনের স্কিন ডিজিজ হয়ে থাকে, স্কিনে দাগ চলে আসতে পারে, ওই জন্য সানব্লকটা খুবই প্রয়োজন। আর কিছু ডিজিজ আমাদের সেকেন্ডারি কিছু কারণে আমাদের ত্বকের রোগ হয়ে থাকে, যেমন ডায়াবেটিস, তারপর আপনার ডায়াবেটিসের কারণে আমাদের যে স্কিন ডিজিজগুলো হয়ে থাকে ওগুলো নিয়ন্ত্রণ রাখতে হলে আপনাকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রেখে তারপর আমাদের স্কিন ডিজিজগুলো চিকিৎসা করতে হবে, তাহলে হয়তো ও কষ্টটা কম পাবে। যেমন ফাঙ্গাল ডিজিজ, যারা ডায়াবেটিস রোগী ওদের যদি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না থাকে দেখা যাচ্ছে যে সে বারবার রিকারেন্ট ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আসতেছে বা বয়েল, ইম্পেটিকো এক্সিমা এগুলো নিয়ে আসতেছে। হ্যাঁ, তো হাইপোথাইরয়েডিজম পেশেন্ট, ড্রাই স্কিন, জেরোসিস হচ্ছে, এক্সিমা হচ্ছে। তো আসলে যেই ডিজিজের কারণে যেই অসুখগুলোর কারণেই ত্বকে আমাদের প্রদাহ হচ্ছে, ওই ওষুধগুলো নিয়ন্ত্রণের মাধ্যমেও কিন্তু আমরা অনেক ধরনের স্কিন ডিজিজ থেকে মুক্তি থাকতে পারি। জি, এছাড়া চুলের যত্নে কি করণীয়? আচ্ছা, চুলের যত্ন হচ্ছে, কারণ অনেকের মধ্যে দেখা যায় যে চুলের যত্নটার বেশ ভ্যারিয়েশন হয়, কেউ তেল দিচ্ছেন, কেউ আবার তেল দিচ্ছেন না, কেউ এক ধরনের তেল দেন, কেউ অন্য ধরনের তেল দেন, অনেকে দেখা যাচ্ছে প্রতিদিন শ্যাম্পু করছেন বা অনেকে দেখা যাচ্ছে সপ্তাহে একদিন। আসলে আপনার কাছে একটা পরামর্শ যে চুলের স্বাভাবিক যত্নটা একজন কিভাবে করবে? আচ্ছা, যেটা আমি বলবো চুলটাকে পরিষ্কার রাখা, ঠিক আছে? হয়তো সপ্তাহে 2 থেকে 3 দিন আমাদেরকে শ্যাম্পু ইউজ করতে হবে, আর যাদের মাথায় খুশকি আছে ওরা মেডিকেল শ্যাম্পু ইউজ করবে, সাথে কন্ডিশনার, হেয়ার কন্ডিশনার স্কিন চুলটাকে সফট করে। আর হচ্ছে চুলের আমাদের যে কোম, টাওয়েল এগুলো একটু পরিষ্কার রাখা, আর সাথে কোনো চুলের কোনো ডিজিজ থাকলে ওটা চিকিৎসা করা, ওটার কারণে কিন্তু চুল পড়ে। আর যেটা বলবো আমি, পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া, ভিটামিন মিনারেলস সমৃদ্ধ খাওয়া, তারপর হচ্ছে আপনার পর্যাপ্ত ঘুমানো এবং স্ট্রেস ফ্রি থাকা, এগুলো কিন্তু আমাদের চুল পড়া অনেক কমায়। জি, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।